সুপ্রিয় দর্শক, সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপে। দীপ্ত কৃষি সংলাপ পড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই ইয়ার মালিক সিডস। আমরা প্রতি সপ্তাহেই কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে কথা বলে থাকি এবং আমাদের সাথে নতুন নতুন অতিথি থাকেন এবং তারা কথা বলে থাকেন বিভিন্ন বিষয় নিয়ে। আমরা আজকে যে বিষয়টিকে নির্বাচন করেছি সেটি হচ্ছে নিরাপদ খাদ্য ও টেকসই কৃষি। আমরা টেকসই কৃষি নিয়ে অনেক কথা বলি, নিরাপদ খাদ্য নিয়ে অনেক কথা বলি, কিন্তু দুটোকে মিলিয়ে নিয়ে আমরা অনেক সময় অনেক আলোচনা হয়তো করি না, এবং আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সাস্টেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফরহাদ জামিল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। প্রথমেই যে প্রসঙ্গটি বলতে চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের কৃষি আমরা জানি যে নানা উত্থান পতনের মধ্য দিয়ে নানা রকমের চড়াই উতরাই অতিক্রম করে একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু নতুন নতুন অনেক চ্যালেঞ্জ এখনও কিন্তু আমাদের সামনে আছে। খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ আছে, নিরাপদ খাদ্যের চ্যালেঞ্জ আছে, আবার টেকসই কৃষির চ্যালেঞ্জ আছে। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন, বা আপনি এই বিষয়টাকে নিয়ে আপনার অভিমতটি আমাদের সামনে উপস্থাপন করুন। আমরা এখন কৃষির যে জায়গাটা আছি একটা ট্রান্সফরমেশন ফেজে আছি, যখন আমরা খরপোশের কৃষি থেকে বাণিজ্যিক কৃষির দিকে যেতে যাচ্ছি, এবং এই ট্রান্সফরমেশনের ভাবনাটা এসেছে আমাদের বিগত দশকগুলোতে। আমরা একটা পর্যায়ে আমাদের কৃষিটা এসেছে, যেমন আমরা এখন দানা জাতীয় খাদ্যর ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ, এবং উৎপাদনের যে গ্লোবাল স্কেলে আমরা অনেকগুলো ফসলেই কিন্তু গ্লোবাল 10th র্যাঙ্কিংয়ের ভিতর আছি। যেমন আমরা পাটে দ্বিতীয়, আপনার যেটা ধান অথবা সবজিতে তৃতীয়, চাতে চতুর্থ, স্বাদু পানির মাছে পঞ্চম, এরকম অনেকগুলোতে আছে। হ্যাঁ, তো উৎপাদন আমাদের হয়েছে, একটা জায়গায় আসছে, এবং এই উৎপাদনটা এসেছে আমরা যে করতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলোর তাদের যে নিরলস প্রচেষ্টা, সম্প্রসারণ সংস্থা যে আছে ওনাদের সেই টেকনোলজিগুলোকে কৃষক পর্যায়ে নিয়ে যাওয়া, এবং আমাদের যে উদীয়মান যে এগ্রি বিজনেস কোম্পানিজ বা প্রাইভেট সেক্টরগুলো আছে তারাও উন্নত প্রযুক্তিগুলো কৃষক পর্যায়ে নিয়ে যাচ্ছে, এবং সব কিছু মিলেই আমাদের বাংলাদেশের কৃষক ওনারা অত্যন্ত পজিটিভলি এই প্রযুক্তিগুলো গ্রহণ করেছে, এবং ওনাদের জায়গা থেকে তাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে নিয়ে এবং এই নতুন প্রযুক্তিগুলোকে পেয়েই তারা কৃষিকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা দুটো জিনিস লক্ষ্য করেছি। একটা হচ্ছে যে আমাদের একটা হলো যে আমাদের প্রধান খাদ্য ফসলে আমাদের স্বয়ংসম্পূর্ণতা, পাশাপাশি আমাদের যেটা হচ্ছে যে পুষ্টি বিবেচনায় আমাদের একটা ডাইভার্সিফিকেশন হয়েছে, ক্রপ ডাইভার্সিফিকেশন। ফলে আমরা প্রচুর শাকসবজি এবং ফলমূল পাচ্ছি, দেশীয় ফলমূল পাচ্ছি, যেগুলো হচ্ছে যে সারা বছরব্যাপী পাওয়া যাচ্ছে, এবং সেগুলো পুষ্টিতে একটা বড় ভূমিকা রাখছে। প্রোটিনের ক্ষেত্রেও একটা বড় ধরনের ভূমিকা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের যে মৎস্য এবং যে পোলট্রি ইয়েতে আমরা কিন্তু সবাইকে আমিষটা যোগান দিতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা জমিকে কিন্তু বহুবার ব্যবহার করার প্রযুক্তির পাওয়ার কারণে আমরা যে শুরু করেছিলাম যে রেইনফেড এগ্রিকালচার, সেটা থেকে কিন্তু এখন আমরা ইরিগেশন সাপোর্টেড যে আমরা এগ্রিকালচার দিকে গেছি, ফলে আমরা বছরে প্রায় 2 থেকে 3টা ফসল করতে পারছি। ফলে যদিও আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু আমরা জমির সারা বছর ব্যাপী একটা ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা সেই উৎপাদনটা ধরে রাখতে পারছি। কিন্তু এই জায়গাটাতে একটি প্রশ্ন, আমরা যখন অতিরিক্ত ব্যবহার করি জমিতে, হয়তো রাসায়নিক ব্যবহার করতে হয়, হয়তো অনেক বেশি করে ফসল নিতে গিয়ে অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের নিয়ে নিতে হয় গাছের মাধ্যমে, এটা তো জমির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা থাকে, এবং সেটা কি আপনি চ্যালেঞ্জ হিসেবে দেখেন না? আপনি অত্যন্ত ভালো একটি বিষয় অবতারণা করেছেন, যে অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে কি আসলে যে ফসল উৎপাদনের যে মেইন মিডিয়া মাটি, আমরা কি মাটির স্বাস্থ্যটাকে কি নষ্ট করে ফেলছি কিনা, অথবা আমার ভবিষ্যতের কৃষি কি আসলে সেই ভালো মিডিয়াটা বা মাটিটা পাবে কিনা। তো আমার যেটা হচ্ছে যে আধুনিক কৃষিকে আমাদেরকে গ্রহণ করতে হবে, আমাদের উৎপাদনশীলতা বাড়াতেও হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি ভালো ফলন মানে হচ্ছে যে আমি অধিক পরিমাণে মাটি থেকে যে পুষ্টি উপকরণ আমি নিয়ে নিব সেটা না। আমার হচ্ছে যে জুডিশিয়াস, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি মাটি থেকে ফসলের জন্য নিতে পারছি কিনা। তো মাটি পরীক্ষার মাধ্যমে আমরা যদি সার ব্যবহারটা করতে পারতাম, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু অধিকাংশ কৃষকই জানে না যে মাটি পরীক্ষা করে ফসলের জন্য সারের ইটা নিতে হয়। আমরা সার বলতেই মাটির ইউরিয়াকে বুঝে থাকি,
বা অন্যগুলো। সো আমরা ব্যালেন্স ফার্টিলাইজারটা একটা ব্যবহার করছি না। দ্বিতীয়ত হচ্ছে যে মাটিতে তো শুধু পুষ্টি থাকে না, মাটিতে পানিও থাকে। আপনি যদি ধরেন যে বাংলাদেশে যে আমাদের ক্লাইমেট হটস্পট আছে, যে বরেন্দ্র এলাকাতে, ওখানে আমাদের ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে, তাহলে আমার আসলে কতটুকু প্রাণী, আমি কি অনেক বেশি পানি ব্যবহার করব? যেমন আমি রাইস উৎপাদন করতে, প্রতি কেজি রাইস উৎপাদন করতে আমার 3,500 থেকে 4,000 লিটার পানি লাগে। তাহলে আমি এরকম একটা মোর ওয়াটার লাভিং ক্রপ কি বরেন্দ্রর জন্য চিন্তা করব, নাকি মোর ওয়াটার লাভিং রাইস ক্রপের ক্ষেত্রে আমি এফিশিয়েন্ট টেকনোলজি ইনক্লুশন করতে পারি? যেমন আমরা বরেন্দ্র এলাকাতে একটা টেকনোলজিকে নিয়ে আসছি রাইস চাষের ক্ষেত্রে, সেটা হলো অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং। জি, এটা হচ্ছে যে দ্যাট টেকনোলজি ওয়াজ ইনভেন্টেড বাই ইরি, বাট যেটা হচ্ছে যে কৃষকরা এটা গ্রহণ করতে চাচ্ছিল না। তো আমরা আসলে কেন একটা লাক্সই প্রযুক্তি, সায়েন্স বেস একটা প্রযুক্তি কৃষক গ্রহণ করে না, সেটার জন্য আমরা কাজ করেছি এবং সেটা একটা ভালো রেজাল্ট পেয়েছি। সেটা হচ্ছে যে আমরা যেটা করার চেষ্টা করেছি, এখানে একটা ওয়াটার সার্ভিস ডেলিভারি মডেল ডেভেলপ করেছি। সেটা হচ্ছে যে কৃষক পানি ব্যবহার করে, কিন্তু পানির উপর কিন্তু কন্ট্রোল কিন্তু কৃষকের নাই। যিনি পানি প্রদান করেন, সার্ভিসটা প্রোভাইড করে, উনিই সাধারণত পানিটা দিয়ে থাকে। তো আমরা দুইটা পার্টির সাথে একসাথে বসে যে কতটুকু তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এতটুকু পানি দিলেই কিন্তু ধানের আবাদটা হয়ে যায়, আর অতিরিক্ত যে পানিটা থাকবে সেটা হচ্ছে বরেন্দ্র এলাকাতে পানি কমে যাওয়ার কারণে স্কিম সাইজগুলো ছোট হয়ে আসতেছে। ফলে আমি বলছি যে এই যে পানিটা সেভ হবে, সেটাতে আপনি আরও আপনার স্কিমটাকে বাড়াতে পারবেন। আমরা বুঝতে পারছিলাম যে অনেকগুলো ভালো প্রযুক্তি আছে, যে প্রযুক্তি দিয়ে আমরা আমাদের জমিকে রক্ষা করতে পারি, আমরা কৃষি প্রযুক্তির একটা মানে কি বলা যায় টেকসই কৃষিকে নিশ্চিত করতে পারি। সেরকম অনেকগুলো কাজ আপনারা করছেন আমরা জানি। আপনি কি বলবেন যে কী ধরনের কাজ আপনারা করছেন এই টেকসই কৃষিকে নিশ্চিত করার জন্য? সেটা হচ্ছে যে আমাদের কৃষির অগ্রগতি হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে এটা কি টেকসই থাকবে কিনা, বা আমাদের কৃষকরা কি কখনো লাভ দেখবে, আবার কখনো বড় ধরনের ঝুঁকির মাঝখানে পড়ে যাবে কিনা। তো এই সবগুলো বিবেচনায় আমরা মনে করি যে যদি কৃষকের উপযোগী এবং স্থানীয় পরিবেশ অথবা প্রাকৃতিক সম্পদ সব কিছু মাথায় রেখে এবং তার সাথে সাথে বাজারকে মাথায় রেখে যদি আমরা সঠিক প্রযুক্তি এবং পরামর্শ কৃষককে দিতে পারি, তাহলে কৃষক তার যে অভিজ্ঞতা এবং তার যে সক্ষমতা, সেটাকে নিয়ে সে প্রয়োগ করে সেখান থেকে আমাদের দেশের যে কৃষির সামনের দিকে নিয়ে যেতে পারবে। তো এটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে উৎপাদনটা করছি সেটা আসলে উৎপাদন পর্যন্ত ঠিক আছে, কিন্তু উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানো, এই জায়গায় যে সমস্ত চ্যালেঞ্জ বা যে সমস্ত অ্যাক্টরস আছে, তাদের ওখানেও আমাদের এই প্রসেস নিয়েও কিছু চিন্তা ভাবনা করা দরকার, আমাদের কাজ করা দরকার। ফলে আমরা সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন আমরা 2011 সাল থেকেই বাংলাদেশের কৃষি এবং কৃষির সাথে সংশ্লিষ্ট যারা আছে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্টের যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, এখানে আমরা উন্নয়ন সহযোগী বা ক্যাটালাইটিক এজেন্ট হিসাবে কাজ করি। এবং সেই কাজগুলো করতে যেয়ে আমরা যেটা হচ্ছে যে আমরা একটা, যেহেতু বাংলাদেশ ইজ এ ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি, কাজে আমরা যেটা ভেবেছি যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারকেই আমাদের প্রমোট করা উচিত বা কৃষক পর্যায়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে সেটা বেশি টেকসই হবে। কৃষির আধুনিকায়ন প্রয়োজন, কিন্তু একটু যদি আমরা সতর্ক একটু সচেতন হই, তাহলে সেটাকে কিন্তু আমি টেকসই করে ফেলতে পারি। লাস্টে আপনি যে কথাটা বললেন যে বিপণন ব্যবস্থা বা বাজার ব্যবস্থা, এই জায়গাটা আমাদের নজর দেওয়া দরকার। আপনার কাছে কি মনে হয় না যে এই জায়গায় আমাদের সমন্বয়ের একটা বড় ধরনের ঘাটতি আছে এবং আরও অনেক কিছু করার মতো মানে অবকাশ আছে? জি, একটা হচ্ছে যে আমরা যখন ফসলটা উৎপাদিত হচ্ছে, এই কৃষি পণ্যটা, এইটা কয়েকটা জায়গায় যায়। একটা হলো যে আমরা ফ্রেশ একটা কনজাম্পশন করি, ডোমেস্টিক কনজাম্পশন। আরেকটা হচ্ছে যে এটা কিছু ফসলে আমাদের পটেনশিয়ালিটি আছে প্রসেসিংয়ের জন্য, যেটা হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টররা সেটাকে ভ্যালু অ্যাড করে ভ্যালু অ্যাড একটা প্রোডাক্ট ডেভেলপ করছে, সেটাও যাচ্ছে। দ্যাট হচ্ছে যে আমার যে উৎপাদন এবং যে কনজাম্পশন, এটার মাঝখানে একটা ব্যালেন্স হচ্ছে। পাশাপাশি কিন্তু আমাদের এক্সপোর্ট মার্কেটেও কিন্তু একটা পটেনশিয়ালিটি আছে, এবং এই সবগুলো কাজেই কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরকে এখানে অনেকে এসেছেন, আবার অনেকে আনতেও হবে বা আসতে পারে। তো সেক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর যদি আসে, তাহলে এরকম একটা সার্ভিস, এটা তো একটা সার্ভিস, সে যদি এই বিজনেস সার্ভিসটা দিতে চায়, তাহলে এটার যে সেট আপ বা তার যে প্রসেস করার জন্য, সেক্ষেত্রে আসলে ওয়ান স্টপ সার্ভিসের বা একটা ওয়ান স্টপ একটা যদি সার্ভিস গভর্নমেন্ট থেকে থাকে, তাহলে কিন্তু সে খুব অল্প সময়ের ভিতরে এটা সেট আপ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে তার জন্য একটা অ্যাফোর্ডেবল ফাইন্যান্সের দিকে যেতে হবে, কারণ হচ্ছে যে প্রাইভেট সেক্টর যখন ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে যাবে, তখন কিন্তু তাকে গ্লোবাল কম্পিটিটিভনেস করতে হবে, যেখানে অন্য কান্ট্রিগুলোতে অ্যাক্সেস টু ফাইন্যান্সের যে ধরনের মানে চ্যালেঞ্জ বা যে ধরনের সুবিধাটা আছে, আমাদেরকেও সেই সুবিধাটা দিতে হবে। তৃতীয়ত হচ্ছে যে আমি একটু
বলি আমরা উৎপাদন অনেক করছি, কিন্তু আমি যদি বলি 2023-24 ফার্স্ট কোয়ার্টারে আমরা সবজি এক্সপোর্ট করেছি অ্যারাউন্ড $60 মিলিয়ন, আর হচ্ছে ফ্রুটস ফ্রুটস এবং এটা মিলে অ্যান্ড ফ্লাওয়ার্স মিলে 40, আর বাকি হচ্ছে যে 600+ মিলিয়নের ভিতর আর অন্যান্য কৃষি পণ্য আছে। কিন্তু আমরা যদি দেখি সেটা হচ্ছে যে আমরা শুধু ইউকে অথবা ইউএর মার্কেটে আমরা নিচ্ছি, কিন্তু আরও কয়েকটা বড় মার্কেট আছে, একটা হলো ইউএসএ মার্কেট, জার্মান, ফ্রান্স এবং কানাডিয়া মার্কেট। সেগুলোতে কিন্তু তাদের যে এবং রিসেন্টলি চায়না, সেগুলো কিন্তু আমরা ততটা নিতে পারছি না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারপর হচ্ছে আপনি থাইল্যান্ড, ফিলিপাইন এবং অন্যান্য দেশ কিন্তু তারা এই জায়গাটা নিতে পারছে। তো আমাদের যেটা হচ্ছে, আমি যেটা বলছি যে একটা পলিসি সহযোগিতা দেওয়া দরকার, আর হলো ট্রান্সপোর্টেশনটা, যে ট্রান্সপোর্টেশন এবং স্টোরেজ। আমি যদি কোনো এক্সপোর্ট করতে যাই অথবা আমি গ্রাম থেকে পণ্যটা শহরে নিয়ে আসতে চাই, এখানে আমাকে ট্রান্সপোর্টেশনটাকে অনেক এফিশিয়েন্ট এবং প্রফেশনালাইজ করা দরকার। এটাও তো দরকার যে আমাদের আপনি যে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিসের কথা বললেন, যেমন যদি এক্সপোর্ট করতে চাই সেক্ষেত্রে যে অন্যান্য সার্ভিসের কথা বললেন সেটা যেমন সত্য, আবার এটাও তো সত্য যে আমাদের তো বিদেশের বাজারের জন্য উপযুক্ত গুণগত মানের পণ্য উৎপাদনেরও প্রয়োজন আছে এবং সেরকম কৃষক গ্রুপও আমাদের তৈরি করার প্রয়োজন আছে। জি, অবশ্যই। আমি যদি ইন্টারন্যাশনাল মার্কেট, আমি এথনিক মার্কেট থেকে যদি আমি সুপার মার্কেটে যেতে চাই, হাই এন্ড মার্কেটে যেতে চাই, তাহলে তাদের স্পেসিফিক কোয়ালিটি এবং ক্রাইটেরিয়া আমাকে ফুলফিল করতে হবে। দ্বিতীয় একটা হচ্ছে যে আমাকে কোয়ালিটি এনশিওর করতে হবে, সাপ্লাইটাকে টাইমলি সাপ্লাই এনশিওর করতে হবে, আরেকটা হচ্ছে যে এবং প্রাইসেও আমাকে একটা কম্পিটিটিভ প্রাইসে দিতে হবে, আমার এক্সপোর্টারদের সক্ষমতাটাকে এবং সেটা করার জন্য যেটা হচ্ছে যে বড় বাধা, যেটা আমরা গত সপ্তাহে আমরা বাংলাদেশ অ্যাগ্রো কনট্রিপ করলাম, ওখানেও এই বিষয়টা উঠে আসছে। একটা হচ্ছে যে আমাদের যে ফ্রেশ ভেজিটেবলগুলো বা ফ্রুটসগুলো যায়, সেগুলো মূলত হচ্ছে যে মেনলি এয়ার কার্গোর মাধ্যমে যায় এবং এই প্রাইসটা খুব ফ্লাকচুয়েট করে এবং জায়গা পাওয়া যায় না। এবং সেটা হচ্ছে যে ডলার আমি মানে এটা করছি যে $4 বা $5, এটা করে দিয়ে আমি তখন ইন্ডিয়া, চায়না বা অন্য কান্ট্রির সাথে আমি কম্পিট করতে পারি না। ফরহাদ জামিল, আপনি যেটা বলছিলেন যে এক্সপোর্ট করতে গেলে আমাদের যে সক্ষমতার জায়গাটি, আমাদের যে এয়ার ফ্রেইটের ব্যাপারটি, এগুলো অনেক ক্ষেত্রেই বিদেশিদের সাথে প্রতিযোগিতায় পেরে ওঠার মতো না। সমস্যা এটা আছে এবং অনেক দিন থেকে আলোচনা হচ্ছে। আপনি একজন মানে এই সেক্টরের মানুষ হিসাবে আপনি কি পরামর্শ দেবেন যে এই জায়গায় সরকারের কি করণীয় আছে? যারা এক্সপোর্ট করছে ওনাদের যে সমস্ত চ্যালেঞ্জেসগুলো আছে, চ্যালেঞ্জেসগুলো কয়েকটা জায়গাতে। একটা হচ্ছে যে প্রসিডিউরটাকে স্মুথ করতে হবে, যেটা মেনলি লেড বাই গভর্নমেন্ট। এখানে প্রায় 20 থেকে 25 দিনের মতো সময় বেড়ে যায়, এবং অর্ডারটা পাওয়ার পরে যদি এটা রাইট টাইমে না দেওয়া যায় তাহলে কিন্তু বায়ারকে স্যাটিসফাই করা যায় না। তাহলে আমার একটা সময়টাকে একটু নিয়ে আসা, প্রসিডিউরটা কী করা, এবং অনেকগুলো যে সার্টিফিকেশন আছে সেটা হলো ব্যাক অ্যান্ড ফোর্থ হয়, এটা একটা জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে ট্রান্সপোর্টেশন এবং স্টোরেজ, এই দুটো এইটা যে তাহলে কি হচ্ছে যে আমি কার্গো এটাকে আমি সঠিক সময় ধরতে পারবো, আমার লিড টাইমটাকে কমায় নিয়ে আসবো। থার্ড হচ্ছে যে আমার এয়ার ফ্রেটের যে জায়গাটা, সেখানে গভর্নমেন্টকে দেখা দরকার যে আমার ডোমেস্টিক ক্যারিয়ারকে আমি ব্যবহার করতে পারি অথবা আমাদের সি ফ্রেট যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে পারি কিনা, এইটা একটা। আরটা হচ্ছে সার্টিফিকেশন এবং কোয়ালিটি অ্যাসুরেন্স। এবং এই ক্ষেত্রে আমি কয়েকটা উদাহরণ দিব যেটা খুব ইন্টারেস্টিং। ওয়ান ইজ দ্যাট, যেমন আমাদের এখানে ফাইটোস্যানিটারি সার্টিফিকেটটা দিতে হয়। থাইল্যান্ড ওরা ফাইটোস্যানিটারি একটা মডেল ডেভেলপ করেছে, যেটা দিয়ে হচ্ছে যে তারা 3,75,000 কৃষককে এই সার্টিফিকেটটা দিয়েছে, যেটাতে খরচ কম হয়েছে এক বছরে $475 মিলিয়ন। এক। দ্বিতীয়ত হচ্ছে যে ফিলিপাইন ওরা ফিল গ্যাপ একটা ডেভেলপ করেছে, করার পরে তাদের কলার এক্সপোর্টটা বেড়েছে 80% এবং ম্যাঙ্গোর এক্সপোর্ট বেড়েছে 50%। থার্ড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা জিআই পণ্য কৃষি করেছি। তো ইন্ডিয়া যেটা তাদের দার্জিলিং টি যেটা আছে সেটাকে তারা এটার সাথে অ্যাড করেছে হলো কিউআর কোড সিস্টেম। এটা করার ফলে যে জিআই পণ্যটা এটার ট্রেসিবিলিটাকেও দেখা যাচ্ছে কিউআর এর মাধ্যমে, ফলে তাদের যেটা হচ্ছে যে 110 ইন্ডিয়ান রুপি পার কিলো থেকে এটা বেড়ে হয়েছে 150 ইন্ডিয়ান রুপি পার কিলো, মানে তারা প্রাইস বাড়াতে পেরেছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে যারা কাজ করছে এক্সপোর্টে, প্রথম হচ্ছে যে আমি যে পণ্যটা নিয়ে যাচ্ছি সেটা কি কোয়ালিটি সম্পন্ন কিনা
এবং আমি ধারাবাহিকভাবে সেই কোয়ালিটি বজায় রাখতে পারবো কিনা, না হলে কিন্তু আমরা বাজার হারাবো। যেমন আমরা রাশিয়াতে একবার পটেটো নিয়ে করলাম, আপনি জানেন যে আমরা সেই বাজারটা ধরতে পারি নাই। এইখানে আপনি একটা যে কথা যেটা বলেছেন যে সরকারের যে সার্ভিস প্রোভাইডিংয়ের ব্যাপারটা আছে বা সরকারের যে কাজগুলো করার ক্ষেত্র আছে, আপনার কাছে কি এটা মনে হয় না যে আমরা কৃষিকে বাণিজ্যিকীকরণে করতে চাইছি, তার জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের সরকারেরই নাই? কারণ সরকার যদি প্রস্তুতি থাকে তাহলে আমাদের এই যারা উদ্যোক্তা আছেন, যারা ব্যবসায়ী আছেন, তাদেরকে তো আরও অনেক ভালোভাবে স্মুথলি তাদেরকে সাপোর্ট দেওয়ার কথা। এই সাপোর্টটা গভর্নমেন্ট দিতে পারছে না, তার মানে গভর্নমেন্টের নিশ্চয়ই নীতি বা অন্যান্য পলিসির ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়ে গেছে। আপনার কাছে কি মনে হয়? আমার যেটা ব্যক্তিগত মত সেটা হচ্ছে যে সরকার চেষ্টা করছে, এবং আমি দেখছি যে ধারাবাহিকভাবে চেষ্টা করছে। আমাদের পলিসি প্রসিডিউর যে লং টার্ম প্ল্যান যেমন আরেকটা হতে যাচ্ছে, যে এখানে কিন্তু এই সমস্ত সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখেই কাজ করা হচ্ছে। কিন্তু প্রয়োগের ক্ষেত্রে, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে যে সরকারের, যেহেতু আমরা একটা উন্নয়নশীল দেশ বা আমাদের তো এই 16.5 মিলিয়ন ফার্মার, প্রায় 1,65,00,000 ফার্মারকে যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে তো আসলে এই সেবা দেওয়ার ক্ষেত্রে সক্ষমতার জায়গাটাও কম। সেক্ষেত্রে আমি যেটা মনে করি, সরকারের লিডারশিপে পাবলিক প্রাইভেট সেক্টর এবং অন্য যারা ফিলান্থ্রপিক আছে এবং সবাইকে মিলে এটার সাথে, মানে কৃষক সহ যে সমস্ত স্টেক হোল্ডার আছে, সবারই যে সক্ষমতা এবং যে চাওয়াটা আছে, এটাকে একটা সমন্বিতভাবে যদি আমরা সবাই কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা যে ভিশনটা বা যে সম্ভাবনাটাকে আমরা সবাই দেখি, সেটার দিকে আমরা পৌঁছতে পারি। যেমন ফর এক্সাম্পল, আমাদের যে কৃষি সম্প্রসারণ বিভাগ, তাদের তো হচ্ছে লার্জেস্ট একটা আর্ম, কিন্তু তারা হচ্ছে যে কি একবারে লাস্ট মাইল পর্যন্ত পৌঁছতে পারছে। সেক্ষেত্রে স্থানীয় যদি সেন্টার অফ এক্সিলেন্স বা লাস্ট মাইল রুরাল এন্টারপ্রেনুয়াল মডেলগুলোকে যদি এক্সটেন্ডেড ডেলিভারি হ্যান্ড হিসাবে কাজ করা যায়, এক্সটেনশন হ্যান্ড হিসাবে কাজ করা যায়, তাহলেও কিন্তু কৃষকের কাছে পৌঁছানো যায়। আরেকটা হচ্ছে যে আমাদের যে এখন দেখবেন যে আমাদের কৃষকরা তাদের যে কৃষি উপকরণ বা প্ল্যান্টিং ম্যাটেরিয়ালসের জন্য মোটামুটি প্রাইভেট সেক্টরের উপরে নির্ভরশীল। তাহলে এই যে লাস্ট মাইল পর্যন্ত যে প্রাইভেট সেক্টর তার পণ্যটা পৌঁছাচ্ছে একটা চ্যানেলের মাধ্যমে, দ্যাট ইজ এ কাইন্ড অফ মানে কমার্শিয়ালি রান এক্সটেনশন চ্যানেল। তার কাজে তারা যদি পণ্যটা দেওয়ার সাথে যদি তারা এথিক্যাল বিজনেস এবং ফার্মারের কথাটা মাথায় রেখে যদি তারা কৃষককে যদি সঠিক পরামর্শটাও দিতে পারে, বিজনেসের পক্ষে টোটাল তারা ট্রেনিং দিতে পারবে না, কিন্তু অ্যাটলিস্ট কী করণীয় এবং কী করণীয় নয়, তাদের পণ্যের সাথে যদি এই তথ্যটাও যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু আমরা কৃষকের কাছে অনেকটা। আপনি যদিও খুব চমৎকার করে বলেছেন এথিক্যাল বিজনেস, কিন্তু এটাও তো সত্যি কথা যে আমাদের দেশে যারা নাকি উপকরণ ব্যবসায়ী আছে, তারা তাদের টার্গেট পূরণ করার জন্য যতটা ব্যতিব্যস্ত, তারা কৃষকের কোনটা আসলে কতখানি প্রয়োজন সেইটা দেখার চেয়ে তারা প্রোডাক্টটাকে সেল করার জন্যই খুব বেশি ব্যস্ত। এরকম অনুযোগের কথা আমরা বিভিন্ন সময় শুনি। আমাদের কোম্পানি লেভেলেও এই ধরনের মনোজগতের পরিবর্তনের দরকার আছে, যাতে কৃষককে রিয়েল সাপোর্টটা দেওয়া যায়। জি জি, অবশ্যই দরকার আছে। আমরা যদি গ্লোবালিও দেখি যে এগ্রি বিজনেস কোম্পানিগুলো, তারা যেটা হচ্ছে যে তারা কোনো টেকনোলজি কৃষক পর্যায়ে নিয়ে যেতে যাওয়ার আগে তারা এটা R&D করে, অ্যাকশন রিসার্চ করে, এবং মানে দ্যাট মিনস হলো একটা কোয়ালিটি প্রোডাক্ট ডেভেলপ করার জন্য তারা যথেষ্ট রিসার্চ এবং ডেভেলপমেন্টে খরচ করে। ফলে সে কৃষকের কাছে যদি সে পণ্যটা নিয়ে যায়, সেটা হচ্ছে যে সাধারণত এটা কৃষকের উৎপাদনশীলতা বা এটা পক্ষেই যায়। তো এই একটা জায়গা। আরেকটা হচ্ছে যে সরকারের এখানে তার প্রয়োগের তার যে গভর্নমেন্টের তো শুধু এক্সটেনশন হল না, আইন পলিসি ফর্মুলেশনও না, অ্যাট দ্য সেম টাইম তাকে যে পলিসি এক্সিকিউশনের একটা ভূমিকা আছে। তো আমার যেটা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আবার সেই এক্সাম্পলগুলো শেষ করা দরকার, এক্সাম্পলগুলো সৃষ্টি করা দরকার যে কৃষক, মানে বাংলাদেশের কৃষকের কিন্তু কৃষির মেইন চালিকা শক্তি হচ্ছে কৃষক, কিন্তু কোনো কিছু যদি কৃষকের এগেনস্টে যায়, সেক্ষেত্রে গভর্নমেন্টের আসলে আমরা সুশীল সমাজ বা আমরা যারা কৃষকের কথা নিয়ে ভাবি, আমরা সবাই ভাবি যে এটা যে কোনো জায়গা থেকেই আসুক, সেটাকে গভর্নমেন্টের সেটাকে একটা নিয়ন্ত্রণ বা একটা জায়গায় নিয়ে আসা, সামগ্রিক দেশের চিন্তায়, সামগ্রিক কৃষির চিন্তা করে সেই জায়গাটা দেখা। এবং সেই জায়গাটাতে আসলে যেটা দরকার যে সরকার, বেসরকারি সংস্থা সকলের সম্মিলিতভাবে কাজ করা দরকার, যাতে আমাদের কৃষকের স্বার্থটি রক্ষা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব ফরাদ জামিল। আপনি অনেকগুলো মানে খুঁটিনাটি বিষয়ে কথা বলেছেন, অনেকগুলো প্রসঙ্গের অবতারণা করেছেন। আমাদের সব যদি সুযোগ হয় সামনে, নিশ্চয়ই সেগুলোকে নিয়ে আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী,
মণ্ডলী, আমরা আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অবতারণা করলাম মাত্র। আমরা জানি যে টেকসই কৃষি আসলে বলাটা যতখানি সহজ, অতখানি সহজ কিন্তু কাজ নয়। কারণ টেকসই হচ্ছে একদিক থেকে আমার জমির যে গুণগত মান সেটা রক্ষা করতে হবে, ফসলের গুণগত মান রক্ষা করতে হবে, কৃষকের জন্য এটি লাভজনক হতে হবে, এবং একই সাথে আমার পরিবেশ, আমার সরকার, আমার সমস্ত মানব সমাজ সকলের জন্যই কিন্তু উপকার হতে হবে। এবং তা না হলে কিন্তু কৃষি টেকসই হবে না। আর কৃষিকে যদি টেকসই করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের খাদ্য হিসেবে অন্য কোনো উপাদানকে হয়তো চিন্তা করতে হবে। আমাদের হয়তো এই সিরিয়াল খাদ্য দিয়ে আমাদের হয়তো তখন আর চাহিদা মিটবে না। আমরা টেকসই কৃষি চাই, নিরাপদ খাদ্য চাই, এবং একই সাথে সকলের প্রত্যক্ষ অংশগ্রহণ চাই, এবং সেরকমভাবে আমরা কাজ করবো, এটা আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। আগামী সপ্তাহে, আগামী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।